আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদুর স্যার বরাবরের মতো এবার আসছে আপনাদের সামনে লেভেল 4-এর ধারাবাহিক ভিডিও টিউটর প্রোগ্রামে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমরা প্রথম পার্টে লেভেল 4-এর প্রথম পার্টে আমরা আলোচনা করছিলাম ভ্যাট নিয়ে, অর্থাৎ ভ্যাট চলতি হিসেবে বিস্তারিত আমরা কিন্তু ওই ভিডিওটা আলোচনা করেছি। আজকে ভ্যাটের পর থেকে যে পার্টগুলো আছে সবগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে হিসাব বিজ্ঞানের সমস্ত সমস্যা ইনশাআল্লাহ দূর হবে যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন। প্রায় 550-এর উপরে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের দয়ায়। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে যে ভিডিও টিউটোরিয়াল পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুনাম থেকে আমরা আলোচনা করব। আজকের এই ভিডিও টিউটোরিয়াল আমরা সুনাম থেকে আলোচনা করব। তো সুনাম একটি সহজ এন্ট্রি, কারণ এটা নিয়ে আমরা প্রথম অনেক পার্টে আলোচনা করছি, সুতরাং এটা আপনারা জানেন সম্পদ পাশে যাবে। এরপরে দেখেন পরের হিসাবটা কি আছে, ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি 10 বছর 1,20,000 টাকা। তো এরকম যদি থাকে ইজারা বছর 10 বছর, ইজারা সম্পত্তি 10 বছর, তাহলে মনে রাখবেন আমি যে সম্পত্তিটা ইজারা নিয়েছি, অর্থাৎ মর্গেজ নিয়ে আমরা বলি না মর্গেজ নিয়েছি, সেভাবে মর্গেজ নিয়েছি বা ইজারা নিয়েছি, সেটা 10 বছর আমি ভোগ করতে পারবো, এবং আমাকে 10 বছরের জন্য ভোগের জন্য 1,20,000 টাকা দিতে হবে। তাহলে আমি যখন 1 বছর ভোগ করব তখন 1 বছর ব্যয় হবে, 9 বছর আমার সম্পদ হিসেবে থেকে যাবে। জাস্ট এরকম যত বছর আমরা ব্যয় করব তত বছরই খরচ হবে। যেহেতু আমরা অঙ্কটা শুরু করছি, আমরা এই বছর হিসাব করি, তো এই বছরটাই আমরা খরচ দেখাবো, বাকিটা সম্পদ পাশে রাখবো। এই জন্য 1,20,000-এ আমরা 10 দিয়ে ভাগ দিব, তাহলে 1 ভাগে পড়বে 12,000 টাকা। এই 12,000 টাকা খরচ পাশে নিব, বাকি টাকাটা আমরা সম্পদ পাশে নিব। কীভাবে নিব দেখি আগে। আমরা এটা নিব পরিচালন খরচ বইয়ের মধ্যে। দেখেন ইজারা সম্পত্তির অবচয় 12,000 টাকা, এটা হচ্ছে 1 বছরের খরচ। তাহলে বাকিটা কিভাবে হবে, যেহেতু এটা একটি সমন্বয় 2 বার কাজ হবে। ইজারা সম্পত্তি লিখলাম 1,20,000, বিয়োগ দিলাম অবলোপন খরচ 12,000, সুতরাং এখনও আমার কাছে 1,08,000 টাকার ইজারা সম্পদ আছে, অর্থাৎ ইজারা সম্পত্তিটা এখন আমি 1,08,000 টাকার পরিমাণ ইজারা আমার কাছে সম্পদ হিসেবে আছে। এরপর এন্ট্রিটা দেখি। ইজারার পরে আছে কল কবজা। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। যদি কোনো সমন্বয় থাকে, অবশ্যই মনে হয় সমন্বয় আছে, সমন্বয় থাকে আমরা সমন্বয় পার্টে এগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আসবাবপত্র অবশ্যই থাকতে পারে সমন্বয় নিয়ে আলোচনা করব। বিনিয়োগ 12%, এটা নিয়ে আলোচনা আছে মনে হয় সম্ভবত। বিনিয়োগ আছে কত দেখেন, বিনিয়োগ আছে 2 লক্ষ টাকা। আমি একটু দেখিয়ে দিচ্ছি। বিনিয়োগ হচ্ছে 2 লক্ষ টাকা, 12%। তাহলে 2 লক্ষ রুপে আমরা 12% ধরব। একটু দেখিয়ে দিচ্ছি। 2 লক্ষ গুণ 12%, 24,000 টাকা। তাহলে দেখেন এখানে আমাদের দেখাচ্ছে যে বিনিয়োগের সুদ হবে, এখন বলতে পারেন বিনিয়োগের উপরে তো সুদ ধরতে বলে নেই, তবে পার্সেন্টেজ বা বছর এরকম কিছু থাকে মনে রাখবেন, সেটা অবশ্যই করতে হবে। তাহলে এই 2 লক্ষ রুপে যখন আমরা 12% ধরছি, তখন এটার সুদ হয়েছে 24,000 টাকা। এখন দেখেন আপনাদের প্রশ্নের সময় অনেক সময় কিছু সুদ দিয়ে দিবে। দেখেন বিনিয়োগের সুদ দেওয়া আছে 6,000 টাকা। তাই 6,000 টাকা তো আমরা বিনিয়োগের সুদ পেলাম, কিন্তু আমরা পাওয়ার কথা তো 24,000 টাকা, তাই না? আমি আবার বলছি, যেহেতু বিনিয়োগের উপরে আমরা 12% ধরে আমাদের সুদ পাওয়ার কথা 24,000, তো সেক্ষেত্রে এখানে দিয়েছে মাত্র 6,000, তো বাকি 18,000 টাকা আমাদের বকেয়া, মানে আমরা এখনও পাইনি, সেটা পাবো। তাই এটার প্রয়োগ কী হবে, বিনিয়োগের সুদ একবার অপরিচালন আয় যাবে, আর একবার আমরা এটাকে চলতি সম্পদে নিব। তো দেখে নিই একটুখানি সমাধানে। এই দেখেন অপরিচালন আয় বিনিয়োগের সুদ 6,000, এখনও বাকি আছে অনাদায়ী আছে কত, 18,000 সমান 24,000 টাকা কিন্তু আমরা বিনিয়োগের সুদ দেখিয়েছি, তাই না? তাহলে আমাদের অনাদায়ী যেটা, এটাই কিন্তু চলতি সম্পদে যাবে। চলতি সম্পদ বিনিয়োগের অনাদায়ী সুদ 18,000 টাকা।
ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা দেখি পরবর্তী এন্টিটি কী বলা আছে। মজুদ পণ্য এক থাকা মানে হচ্ছে প্রারম্ভিক মজুদ। এটা মোট ভাবে যে আমরা জানি ক্রয় বিক্রয় সম্পর্কে আমরা জানি যে এগুলোর সাথে ফেরত এগুলি অনেকেই জানি, এগুলি আলোচনা করা দরকার হবে না। এরপর আছে ক্রয় ফেরত বিক্রয় মজুরি, প্রাপ্য হিসাব, প্রদায় হিসাব। আপনারা জানেন প্রাপ্য হিসাব প্রদায় হিসাব কি? প্রাপ্য হিসাব হচ্ছে দেনাদারের অপর নাম, আর প্রদায় হিসাব হচ্ছে পাওনাদারের অপর নাম। দেনাদারের অপর নাম আরও কিছু আছে, যেমন বিক্রয় খতিয়ানের যে পুস্তক ঋণ এরকম। পাওনাদারের অপর নাম হচ্ছে আপনার ক্রয় খতিয়ানের জের, এই তো প্রদায় অপর নাম অর্থাৎ পাওনাদার বিন্দু এগুলো। তারপর হচ্ছে বেতন, বিজ্ঞাপন, মনিহারি, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই হচ্ছে আমাদের। এইগুলোর সাথে যদি কোনো সমন্বয় থাকে তাহলে আমরা সমন্বয় পার্টে এগুলো সমাধান করব। রক্ষিত আয়, প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক যদি রক্ষিত আয় থাকে, এটা আমরা জানি আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে আর্থিক অবস্থার বিবরণীটা করতে হয়, যৌথ মুদ্রিত কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, সেখানে যে প্রারম্ভিক রক্ষিত আয়টা থাকে সেটা হচ্ছে রক্ষিত আয় বিবরণীর যোগ পাশেটা বসে, অর্থাৎ এই যে রক্ষিত আয় বিবরণী প্রারম্ভিক উদ্বৃত্ত এই যে 1,16,000 টাকা। এর সাথে অনেক কাজ আছে, সেগুলো আমরা পরবর্তী ধাপে ধাপে শিখব। 1,16,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন লভ্যাংশ। এই যে দেখেন লভ্যাংশ, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে লভ্যাংশ প্রদান, 24,000 টাকা। লভ্যাংশ প্রদান কোথায় যায় আমরা এটা আমি আবার একটু কথা বলিনি, এই জিনিসটা আপনারা বারবার মনে রাখবেন। এই যে এখানের যে বিস্তারিত আলোচনা, যে রক্ষিত প্রারম্ভিক রক্ষিত আয়ের সাথে যে কি কাজটা হয়, আমি আবারও বলছি, রক্ষিত আয় বিবরণী এই অঙ্কের থেকে আপনি এই অঙ্ক থেকে পুরোপুরি ধারণা পাবেন না। আমি আবার বলছি, এখানে কিন্তু সম্পূর্ণ এন্ট্রি নাই। এজন্য আমার যে প্লেলিস্ট আছে সেখানে যে আর্থিক অবস্থার বিবরণী আছে, বা আপনারা যারা খুঁজে পাবেন না অবশ্যই কমেন্টস করবেন, আমি সেখানে লিঙ্ক দিয়ে দিব, অথবা আমি আপনার যে ডেসক্রিপশনও দিয়ে দিব যদি আপনারা চান, বা কমেন্টও দিয়ে দিব। এখানে আমার এই রক্ষিত আয় বিবরণীর উপরে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, 2টা ভিডিও, পার্ট 1 পার্ট 2। ওটা যদি দেখেন তাহলে রক্ষিত আয় বিবরণীতে কোনো দিন ভুল হবে না, ইনশাআল্লাহ কোনো দিন আপনার ভুল হবে না, এটা নিশ্চিত থাকেন। আর মনে রাখেন, রক্ষিত আয় বিবরণী যদি আপনি শিখেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আপনি 4-এ 4 পাবেন। আমি আবারও বলছি, কারণ এটা আসেই আপনাদের দ্বিতীয় পত্রের রক্ষিত আয় বিবরণী অবশ্যই আসবে পরীক্ষায়। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে দেখি। তো আমি বলবো যে যারা রক্ষিত আয় বিবরণী রিলেটেড যে ভিডিও 2টা আছে অবশ্যই দেখে আসবেন, দেখে তারপরে এখানে যদি করেন অনেক সহজ হবে। কেন আয়কর সঞ্চিতি নতুন থাকে কেমন হবে, পুরাতন থাকে কেমন হবে, সব কিন্তু 2টা পার্টে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এই ছিল আজকের আমাদের ভিডিও টিউটোরিয়ালের খ পার্টে যে আমরা আলোচনা করব দ্বিতীয় পার্ট লেভেল 4-এর ভিডিও পার্ট 2তে আমরা পুরো 1 এবং 2তে পুরো রেয়ামিগের এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে আমরা আবার সমন্বয় নিয়ে আলোচনা করব পার্ট 3তে। তো যারা আমাদের সাথে তখন ছিল অসংখ্য ধন্যবাদ। আমি আবার বলছি, আমাদের এই 4টা অঙ্ক যদি আপনি সুন্দর করে শিখেন, তাই এখান থেকে যে জ্ঞানটা পাবেন এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে থাকেন, এ থেকে আপনি যে কোনো বোর্ড কোশ্চেন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি কোথাও সমস্যা হয়ে যায় তো আমি আহমেদ রুবেল স্যার তো অবশ্যই আছি। তারপর বই নেই, এই বইয়ের শেষে কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রায় 70টার মতো সমন্বয় দিয়ে দিছি। এই 70টা সমন্বয় আর 4টা অঙ্ক যদি আপনি শিখেন, তাহলে আমার মতে কোনো বোর্ড বা স্কুল আপনাকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আর অবশ্যই এই জন্য বইটি সংগ্রহ করবেন আর আপনার বন্ধুদেরকে সাজেস্ট করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্ত। নেক্সট পর্বে আমরা সমন্বয় নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফিজ।